নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাষিস। এই মুহূর্তে আমার সামনে বসে আছেন প্রাক্তন পৌর প্রতিনিধি, আপনারা প্রত্যেকেই চেনেন, চয়ন ভট্টাচার্য। চয়নদা, রাহি বাংলাতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলার ঐতিহ্যে রামনবমীতে অস্ত্র বার হচ্ছে। বাংলার ঐতিহ্যে রামনবমীতে অস্ত্র বার হওয়ার ঐতিহ্য তো ছিল না, এই ঐতিহ্যকে যুক্ত করার জবরদস্তি চেষ্টা হচ্ছে। ওটা রাজনৈতিক কর্মসূচি। ধর্মীয় অনুষ্ঠান যদি রাজনৈতিক কর্মসূচিতে রূপান্তরিত হয় তাহলে মানুষও তাতে কোনো উপকার হয় না। আজকে পৃথিবীর যে কোনো ধর্মীয় রাষ্ট্রে গেলে দেখা যায় যে মানুষের উন্নতি সেখানে হয়নি, হানাহানি কাটাকাটি বেড়েছে। একদম পরিষ্কার উদাহরণ দিয়ে আফগানিস্তান তো সবাই মুসলিম ছিলেন, সেখানটায় মুসলিমদেরকে বলা হলো অনেক হয়েছে, আমরা আরও কট্টর মুসলিম হব, ইসলাম ধর্মে আমরা কট্টর অবলম্বী হব। প্রথমে কি করা হলো, বেশি পৌত্তলিকতাকে বিরোধী করতে গিয়ে বামিয়ানের বুদ্ধমূর্তি ভেঙে দেওয়া হলো। আফগানিস্তান ভালো আছে, আমি খুব সব নিজের প্রশ্ন করছি। এখানেও যারা হিন্দু রাষ্ট্র বানাতে চাইছেন তারা মানুষের কথা ভাবছেন না। মানুষের কথা না ভাবে হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি আনতে গিয়ে কর্পোরেটকে মুনাফা নিশ্চিত করছেন। এর বাইরে কিচ্ছু হচ্ছে না। মানুষের যে রুটি রুজির আন্দোলন সেটাকে ভেঙে দিচ্ছেন। অদ্ভুত ব্যাপার, যেটা আরো ভয়ঙ্কর, সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে আমরা এই ধরনের কথা বললে দেখতে পাচ্ছি। মিডিয়াতে তো প্রায় এখন যে মুহূর্তে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, সৌভ্রাতৃত্বের কথা বলছি, রুটি রুজির আন্দোলনের কথা বলছি, যারা সাম্প্রদায়িকতাবাদী রাজনীতি করেন তারা সরাসরি ঝাঁপিয়ে পড়ছেন। এগুলো হবে না, আগে ধর্ম নিয়ে বুঝুন, ধর্ম নিয়ে দেশ ভাগ হয়েছে, তাহলে ধর্ম নিয়ে আমরা কথা বলতে পারবো না কেন? ধর্ম নিয়ে দেশ ভাগ হয়েছে ব্রিটিশের পরিকল্পনা। আজও সেই ঐতিহ্য আমরা বহন করে চলবো। এক, দুই হচ্ছে এই মুহূর্তে যে বদমাইশিটা চলছে, আমি এই শব্দটা ব্যবহার করলাম, সেন্সার করবেন না। বদমাইশি যেটা চলছে সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, যোগ্যরা চাকরি হারা হয়েছেন। সেই ব্যাপারটাকে দৃষ্টি ঘোরাবার জন্য একটা দাঙ্গা দরকার ছিল। ওয়াকফ নিয়ে বিরোধিতা আমাদেরও আছে, আমরা এটাও নির্দিষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। দুটো বিষয়, একটা হচ্ছে যে ওয়াকফ বিল যখন পেশ করা হয়েছে, পাশ যখন হচ্ছে তিনজনকে 4জন তৃণমূল সাংসদ সেখানে ছিলেন না, এবং দ্বিতীয়টা হচ্ছে প্রায় 3,500 ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় বেদখল হয়ে গেছে আগে থেকেই। সেটা কিন্তু রাজনৈতিকভাবে শাসক দলের বিপক্ষে যাচ্ছে। শাসক দলের বেশ কয়েকজন প্রভাবশালী লোকজন এই বেদখলের জায়গায় রয়েছেন। এই দুটো বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি, এবং ওয়াকফ বিলে যে সংশোধনী সেটা একটু নির্দিষ্টভাবে মুসলিমদের দিকে টার্গেট করে করা হয়েছে, এবং এটা আমরা ঘোরতর বিরোধিতা করছি। ধর্ম হচ্ছে ব্যক্তিগত আলোচনার জায়গা, সেখানটা রাজনৈতিক ইন্টারফারেন্স থাকবে কেন? সরকার ধর্ম নিয়ে এত মাথা ঘামাবে বা কেন? আমরা চিরকাল এটা বিরোধী ছিলাম। আগামী দিন আমরা পরিষ্কার বলছি, ধর্ম নিয়ে আরও বেশি আকচাকচি বাড়াবার চেষ্টা করবো যত নির্বাচন আসবে। ধর্মীয় ইস্যুকে সামনে না আনলে রুটি রুজি, চাকরি বাকরি, জিনিসপত্রের দাম বাড়া ইত্যাদি প্রভৃতি থেকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে না। এইখানে খুব স্পষ্টভাবে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন মসিহা হতে, মুসলিমদের এই মসিহা হওয়ার জন্য তাঁরই একদল লোকজন এই মুর্শিদাবাদে পার্টিকুলারলি জঙ্গিপুরে দাঙ্গা শুরু হয়েছে, তারপর দেখা যাচ্ছে যে অনেকগুলো জায়গাতে দাঙ্গা শুরু হয়েছে। অদ্ভুতভাবে ইন্টারনেট একদিন ছাড়া, গতকাল একদম ফাইনালি বন্ধ করা হয়েছে, একদিন ছাড়া কখনো বন্ধ ছিল না। দ্বিতীয় যেটা মারাত্মক ঘটনা, পুলিশি ইন্টেলিজেন্স জানা সত্ত্বেও ওরা নিষ্ক্রিয় ছিলেন, ভয়ঙ্কর ঘটনা। এইগুলোর দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন। আমরা বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএমের পক্ষ থেকে ঘোরতর বিরোধী। আমাদের দুই কমরেডকে আমরা হারিয়েছি গতকাল, পিতা পুত্র দুই কমরেডকে হারিয়েছি। কমরেড চন্দন দাস, তার বাবা সহ দুজনই মারা গেছেন, এবং আরও একজন সংখ্যালঘু মানুষ ওই দাঙ্গাতে মারা গেছেন। এদের মতো মানুষ সহনাগরিককে হারিয়ে আমরা শোকস্তব্ধ। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে রামলীলা ময়দানে মিটিং করলেন, তাতে মুসলিম সমাজের ভোট মমতার দিকেই যাচ্ছে, এবং একটা ম্যাক্সিমাম মমতার কথাই শুনছেন। এটা কি সিকিউরিটির দিক থেকে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চাল ছাড়া কিছু না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে উনি ব্যবহার করেছেন, এটা উনি নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় ব্যবহার করেছেন, এবং এখানেও ব্যবহার করছেন শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য। উনি দেখবেন আপনারা যে এখনো পর্যন্ত আলোকিত শিক্ষিত মুসলিম প্রতিনিধিত্বের সঙ্গে উনি কথা বলেননি। উনি কাদের সঙ্গে কথা বলেন? যারা ধর্মীয় বিষয় নিয়ে বেশি মাথা ঘামায়, যারা জনগণের যে স্বার্থ, মানুষের স্বার্থ, রুটি রুজির স্বার্থ নিয়ে কম কথা বলে, যারা নিজেদের ধর্মীয় অস্তিত্ব নিয়ে বেশি কথা বলে, বেশি মাথা ঘামায়, তাদের ধর্ম প্রচার নিয়ে বেশি কথা বলে, তাদের সঙ্গে উনি কথা বলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের মধ্যে একজন, তিনি তাদের আমাদের তো মন্ত্রীও হয়েছেন, রাজ্যের মন্ত্রীও তিনি। গ্রন্থাগার উন্নয়নের জন্য ভূমিকাকে, এই প্রশ্নটাকে তোলা যায়?
গ্রন্থাগার তো বন্ধ হয়ে যাচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজের মন্ত্রিত্বের দায়িত্ব ঠিকভাবে পালন করেন না, কিন্তু উনি এই উস্কানিমূলক জায়গাতে উনি চলে গেলেন, যেখানটায় উনি একবারও কোনো কথা বলেছেন কি যে ওই পশ্চিমবাংলার তৃণমূল ওর দলের 4-5 জন নেতা ওয়াকফ সম্পত্তি দখল করে নিয়েছে, এবং পশ্চিমবাংলায় ওর ওয়াকফ অন্তত 3 থেকে 4টে ওয়াকফ প্রপার্টি আমরা জানি যেখানে অলরেডি অমুসলিমদেরকে এরা ঢুকিয়ে রেখে দিয়েছেন ইচ্ছে করে। মুসলিম এই ওয়াকফ বিল নিয়ে সরাসরি বলছে আমরা জান দিয়ে দেব, এটাকে কিভাবে দেখবে? এইটা আগের ভিডিও পর্যন্ত আছে, এখানে অলরেডি মুসলিমদের একটা সভাতে বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত বলছে। এখানে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে তাতে এই জান দেওয়া ইত্যাদি প্রভৃতি ব্যাপারটা তো থাকবেই, কারণ প্রথম দুটো বিষয় নিয়ে এদের ক্ষোভ থাকা খুব অস্বাভাবিক নয়। কারণ প্রতি মুহূর্তেই যদি শাসক দল একমাত্র মুসলিমদেরই টার্গেট করে, মুসলিমদেরকে বিজেপি যেভাবে পশ্চিমবাংলায় দেখে সেটা আপনি ভালো করে জানেন, সাংবাদিকতা করছেন, হয় উগ্রবাদী নইলে রোহিঙ্গা। এখানকার বিরোধী দলনেতা যখন বলছেন যে আমি হিন্দুদের ভোটে জিতেছি, কাজে হিন্দুদের স্বার্থে আমরা দেখবো, সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রী বলতে পারেন, ওটা ওনার স্ট্যান্ড আমার স্ট্যান্ড নয়, তাহলে এখানে মুসলিমরা ইনসিকিউর বোধ করবে না কেন? এটাই তো বিজেপি চেয়েছিল তৃণমূলের হাত শক্ত করবার জন্য। আরএসএস তো এটাই চেয়েছে। যখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর মুখে কথা বসানো হয়, ববি হাকিমের মুখে কথা বসানো হয়, যাতে উস্কানি দেওয়া হয়। এই উস্কানিমূলক কথাবার্তা আরএসএস এর পরিকল্পনা, যেটা বলছেন যে সে রক্তবিন্দু দিয়ে দেবো, এই কারণেই তো মাত্র 4 থেকে 4.5% রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে আছে, সেখানে মুসলিমদের কথাবার্তা ঠিক রিপ্রেজেন্টেশন ঠিকঠাক নয়, সেই হিসেবেই ওরা এই বিল চালু করে দিলেন। অন্য কোনো ধর্মের ক্ষেত্রে হলো না, মুসলিমদের ধর্মের ক্ষেত্রেই হলো। এদের খুব থাকা খুব স্বাভাবিক, এবং এটা কিন্তু পরিকল্পনা করেই হলো। মণিপুরে 2 বছর ধরে দাঙ্গা হচ্ছে, সেটা এরা সামলাতে পারছেন না। জাতি দাঙ্গা হচ্ছে 2 বছর ধরে সামলাতে পারছেন না, প্রধানমন্ত্রী কার্যত প্রায় নীরব। অমিত শাহ ঘুরে এসছেন, আফাস পা আরো বড় করে চালু করে দিলেন। কোনোভাবে বিভাজনের রাজনীতি বাইরে বিজেপি বেরোতে পারছে না, এবং বিজেপির এখানকার যে স্বাভাবিক মিত্র তৃণমূল সেও বেরোতে পারছে না। এবং সবচেয়ে বড় কথা, মূল বিষয় হচ্ছে বামপন্থীদের আটকাবার জন্য ধর্মীয় রাজনীতিকে নিয়ে আসা হচ্ছে। বামপন্থীদের যদি আটকানো যায়, সেই জন্য এই জান কবুল লড়াই এটিকে মুসলিমদের ছেড়ে দেওয়া হচ্ছে। মূল বিষয় হচ্ছে এটা, রুটি রুজির দাবিটা, এই নিয়োগ দুর্নীতির দাবি পিছিয়ে দেওয়ার জন্য। সামনে নবান্ন, আমাদের 20 তারিখের নবান্নকে যাতে নিয়ে মানুষ তেমন মাথা না ঘামায়, যাতে ওই মুর্শিদাবাদের খেটে খাওয়া মানুষ, কৃষকরা, সংখ্যালঘু কৃষকরা যাতে না আসেন, সেই জন্য এই ধরনের পরিকল্পনা করা হয়েছে। ওরা নিজেদের ঘর সামলাবেন না, ব্রিগেডে আসবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করার তার চেষ্টা হচ্ছে। এর বাইরে কিচ্ছু নয়। মানে সিপিআইএম তথা বামপন্থীদের ভূমিকা, মানে প্রভাব যাতে অনেকখানি কমানো যায়, ধর্মীয় রাজনীতি হলে তাতে প্রভাব কমবে, এই টার্গেট নিয়ে পরিকল্পনা করেছে আরএসএস। সেই আরএসএস সেই পরিকল্পনাটি অনেক মুসলিম ফাঁদে পা দিচ্ছেন, এ নিয়ে কোনো সংশয় নেই আমাদের। একেবারে শেষের দিকে মুসলিমরা আঘাত পেলে ভারত কমিউনিস্ট পার্টি বা পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি যেভাবে ঝাঁপিয়ে পড়ে, হিন্দুরা আঘাত পেলে সেভাবে তারা মুখ খোলে না। হ্যাঁ, এই স্ট্র্যাটেজি এসেছে সামনে। এই দেখুন, এই স্ট্র্যাটেজি এখানে, এটা আপনি যেমন এখানে বলছেন হিন্দুরা রেগে যায়, সংখ্যালঘু গুরু মানুষ রেগে যায়। আমাকে তো অনেকে বলে তুমি নুরদারি রাখছো না কেন, তুমি ধর্ম পাল্টাচ্ছ না কেন? আমি বলি আমি তো ধর্ম সেটা আমি বিশ্বাস করি না, কাজে ধর্ম পাল্টানো বা না পাল্টানো ব্যাপার না। কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন, বাংলাদেশে কমিউনিস্ট পার্টিকে বলা হয় এরা ইসলাম বিরোধী। ইসলামী মৌলবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কমিউনিস্টরা, হিন্দু মৌলবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কমিউনিস্টরা। কারণ সংখ্যালঘুদের গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে সংখ্যালঘুর অনুমোদনে সংখ্যাগুরুর বক্তব্য প্রতিষ্ঠিত হওয়া। গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে এটাই। আমরা সেটা মেনে চলি। আমরা ভারতবর্ষের সংখ্যালঘুর পক্ষে, বাংলাদেশের সংখ্যালঘুর পক্ষে, পাকিস্তানের সংখ্যালঘুর পক্ষে। কাজেই যেভাবে শাসক দল থাকে তারা তো আমাদের সেভাবেই দেখবে। বিশেষ করে যদি শাসক দলের দিকে মৌলবাদীরা বেশি থাকে, তারা তো আমাদেরকে পছন্দ করবে না, এটা তো নিয়ম। তাই এবং হঠাৎ করে আমরা তো এমন নয় যে আমরা হিন্দুদের বিপক্ষে কথা বলছি। আমাদের যখন যে 2 জন কমরেড খুন হয়েছেন, তাদেরকে মিডিয়া বিজেপি প্রচার করছে হিন্দু খুন হয়েছে বলে, কিন্তু এই 2 প্রতিমা শিল্পী আমাদের পার্টির সদস্য, একজন পার্টির সদস্য, একজন পার্টির সমর্থক। এটা তো মানতে হবে। তাদেরকে হিন্দু সাজিয়ে এখন যদি সাম্প্রদায়িক রাজনীতি করা হয়, আমরা তো প্রতিবাদ করবোই। আমরা হিন্দুদের বিরোধী নই, আমরা মুসলিমদের বিরোধী নই। নেলসন ম্যান্ডেলার কথা, হিন্দুত্বের বিরোধী। আমরা হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে। হিন্দুত্ববাদী, আপনি যখন হিন্দু বলছেন আমাদের কোনো দ্বিধা নেই। যখন ইউ আর প্র্যাকটিসিং হিন্দু, কোনো সমস্যা নেই। আপনি পুজো করছেন, আর্চা করছেন, সামাজিক উৎসব হিসেবে দুর্গাপুজো করছেন, কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু আপনি যে মুহূর্তে সেটাকে রাজনৈতিক কর্মসূচি দিলেন, আমাদের আপত্তি আছে। তরবারি নিয়ে হিন্দুদের কোনো
কোনো বিশেষ সম্প্রদায়ের সন্ন্যাসী ছাড়া তরবারি কেউ ব্যবহার করে না, কোনো পশ্চিমবাংলা তো করেই নি, ছেড়েই দিন। আপনি এখানে যদি হিসেব করে দেখেন, আপনি নিজে হাওড়ার মানুষ, আমি যতদূর জানি, আপনি রামরাজাতলায় যে পুজোটা হয় 356 বছর আগেকার পুজো, সেখানে কোনোদিন আপনি জীবনে দেখেছেন তরোয়াল নিয়ে বেরিয়েছে? দীর্ঘতম রামের মেলা। হিন্দু ব্যাপারটাও বোঝা যায়। তাহলে যারা ছিল তারা হিন্দু ছিল না? হিন্দু মুসলিমের ব্যাপারটাই ছিল না, বিজেপি ছিল না, সেটা বলুন। বিজেপি মমতা ব্যানার্জির ল্যাজ ধরে এসেছে এবং বিজেপির পশ্চিম ল্যাজ ধরে এসেছে, সেই লিগ্যাসি, এই এখন দাঙ্গাল লিগ্যাসি পশ্চিমবাংলায় ঢুকিয়েছে তৃণমূল এবং বিজেপি। বাংলার মানুষ ক্ষমা করবে না। আমরা এই প্রচারটাই করছি, বাংলা মানুষের দাঙ্গা রাজনীতিতে পা দেওয়ার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল এবং বিজেপি, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আগামী দিনে এই প্রতিরোধটা আমরাই করব, আমাদের জানকবুল লড়াই সাংবাদিকতার বিরুদ্ধে। ধন্যবাদ। পার্ক সার্কাসে এই যে রাস্তার অবরোধ, এত মানুষের অসুবিধা, ওয়াকফ বিল নিয়ে সত্যিই কি এরা বুঝে করেছে? বা আজকে যে মুর্শিদাবাদের ঘটনা হচ্ছে, এইভাবে মানুষ যে বেরিয়ে পড়ছে, এইভাবে একটা ধর্মীয় ব্যাপারকে সরাসরি ভাগ করে ফেলা, এদিকে হিন্দু ওদিকে মুসলিমদের, এই যে ওয়াকফ বিল নিয়ে এভাবে রাস্তা বেরিয়ে, এটাকে কিভাবে মানে বিষয়? ব্যাপারটা কি জানেন তো, ধর্মান্ধ রাজনীতি কখনো ব্যাখ্যা দেয় না। তারা খালি বলে দেয় যে তোমার ধর্ম বিপন্ন, তুমি রাস্তায় নামো। যারা ধর্মভীরু মানুষ, যারা ধর্মকে আঁকড়ে বেঁচে থাকতে চায়, অনেক পার্থিব দুঃখ, কার্ল মার্কস যেটা বলেছিলেন না, দীর্ঘশ্বাস ভুলিয়ে দেওয়ার জন্য ধর্ম একটা আফিম, এই মানুষের দীর্ঘশ্বাস ভুলিয়ে দেওয়ার জন্য একটা না বুঝে ঝাঁপিয়ে পড়বে, এটাই খুব হবে। এটা জানতেন, এদেরকে বলে দেওয়া হয়েছে তোমার ধর্মে হাত পড়ছে, সে কারণে রাস্তা অবরোধ করেছেন। রাস্তা অবরোধ করা হয় যে আপনারা দেখেননি, রামনবমীতে রাস্তা আটকে মিছিল করবো, যে কে কী করতে পারে করে নিক, আপনারা চুলকোতে যাবেন না। এমনকি সম্প্রীতিকে পর্যন্ত, সম্প্রীতির যে নিদর্শন তৈরি করা হয়েছিল, লাড্ডু খাওয়ানো হয়েছে, জল দেওয়া হয়েছে, সেগুলো পর্যন্ত ঠেলা না পড়লে বেড়াল গাছে ওঠে না, এগুলো বলা হয়েছে, আপনি শোনেননি সেগুলো? এই ধরনের প্রভোকেশন যদি থাকে, তাহলে এই না বুঝে ইসলাম বিপন্ন বলে রাস্তায় নেমে যাওয়াটাও থাকবে। আপনি ওটাকে দেখবেন না, এটাকে দেখবেন, এটা হতে পারে না। ওটাকেও দেখুন, শুভেন্দু অধিকারীর ভূমিকা দেখুন। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি হিন্দু ঘরের মেয়ে, ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার মাথায় শিব মন্দির আছে। উনি বলছেন, এটা দরকার ছিল? বিধানসভাতে কখনো বাজেট অধিবেশনে হিন্দু মুসলিম নিয়ে আলোচনা হবে কোনোদিন ভেবেছিলেন? এইখানে দাঁড়িয়ে আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মিডিয়ার একটা অংশ সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি প্রভোকেটেড হয়ে যাচ্ছে। আমি দেখছি টাইম চ্যানেলে পর্যন্ত হিন্দু মুসলিম নিয়ে কথাবার্তা যেগুলো হচ্ছে, তাতে কার্যত প্রায় দাঙ্গার প্ররোচনার চরিত্র দিকে চলে যাচ্ছে, যারা মৌলবাদী শক্তি, হিন্দু মৌলবাদী শক্তি। নির্দিষ্টভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের বামপন্থীরা, আমরা কথা বলছি এর বিরুদ্ধে, সক্রিয়ভাবে রাস্তায় আমরা আছি। সাধারণ মানুষ যারা ধর্মনিরপেক্ষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা এই হিন্দু মুসলিম দাঙ্গা চান না, বেশিরভাগ মানুষ বাংলায় দাঙ্গা চান না, তাদের রাস্তায় নামতে হবে। নইলে শুভেন্দু অধিকারীদের প্ররোচনায় মুসলিমরাও বলবে আমাদের ধর্ম বিপন্ন, শুভেন্দু অধিকারী বলবে হিন্দুত্ব বিপন্ন। আপনাকে আমি মজার ঘটনা বলে রাখি। সর্দার হাসমি হিমাচল প্রদেশে গিয়েছিলেন জননাট্য মঞ্চের পক্ষ থেকে প্রচার করতে। তখন বাচ্চা ছিলেন। এখনকার যিনি আমাদের ওখানে কমরেড আছেন, যিনি বিধায়ক, তিনি বলছেন যে ওখানে মাত্র হিমাচল প্রদেশে মাত্র 3% মুসলিম। সেখানেও বিজেপি প্রচার করে যে হিন্দুত্ববাদী রাজনীতি করতে হবে, এখানে হিন্দু বিপন্ন। 3% মুসলিম থাকলেও বিপন্ন, এখানে 30% মুসলিম থাকলেও আমাদের এখানে বিপন্ন। আমাদের এখানে মাত্র 5% পশ্চিমবঙ্গ বিধানসভায় মুসলিমরা রয়েছেন। সেখানে তোষণ অভিযোগ উঠছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ধর্মীয় শক্তিকে উনি তোষণ করতে চান নির্দিষ্টভাবে। মাথায় রাখতে হবে এটা। আমি বারবার যেটা বোঝাবার চেষ্টা করছি আপনাদের, যে মিডিয়ার পক্ষ থেকে এই রাজনীতিকে যদি আপনি বেশি প্রমোট করেন, আপনার টিআরপি বাড়বে, এটা নিয়ে আমি নিঃসন্দেহ, টিআরপি আরও বাড়বে। কিন্তু প্রভোকেশনে যদি পা দিয়ে ফেলে মানুষ, সে দায় মিডিয়াও এড়াতে পারবে না। তসলিমা নাসরিনের ঘটনাটা নিয়ে আপনাদের মিলিটারি নামে আমরা ঠেকাতে পারিনি। মাঝখান থেকে যিনি প্রভোকেশন করেছিলেন তিনি তৃণমূলের বিধায়ক হন পরে। তসলিমা নাসরিন কিন্তু থাকতে পারেননি। এখন নানা রকমভাবে তসলিমা নাসরিনকে হিন্দুত্ববাদী রাজনীতি ব্যবহার করছে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি, তসলিমা নাসরিন আমাদের বিরোধী, আদর্শগতভাবে আমাদের বিরোধী, কিন্তু উনি ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলেন। তিনি বাংলাদেশে ইসলাম বিরোধী কথাবার্তা, ইসলামদের পক্ষে বিরোধী কথাবার্তা বলেন, এখানেও তিনি হিন্দু মৌলবাদের বিরুদ্ধে কথাবার্তা বলেন। এই বিষয়গুলো না বিবেচনা করে শুধুমাত্র হিন্দুত্ববাদী রাজনীতি, তার যে বামপন্থের বিরুদ্ধে অবস্থা, সেটাকে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু সেটা সম্ভব হবে না। এইখানে প্রোটেকশন কেউ দিতে পারেনি ওনাকে। না বিজেপি দিতে পেরেছে, না তৃণমূল দিতে পেরেছে, না কংগ্রেস সে সময় দিতে পেরেছিল। যা দাঙ্গা বাঁধাবার তারা বাঁধিয়ে তারা তৃণমূলে চলে গিয়েছিল। এই ইতিহাস কিন্তু ভুললে চলবে না। বিজেপির তো সরাসরি নীতি মুসলিম বিরোধী, তাদের লিখিত কর্মসূচি আছে RSS এর।
সাভারকারের বইয়েতেই আছে। তাদের প্রথম এবং প্রধান শত্রু ইংরেজ ছিল না, ছিল কমিউনিস্ট পার্টি, ছিল মুসলিম, ছিল খ্রিস্টান। তাদের তো এটা ঘোষিত নীতি। সেই ঘোষিত নীতির বিরুদ্ধে আজকের ভারতীয় কমিউনিস্ট পার্টি বললে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি কতটা তারা এই মোকাবিলা করতে পারছে। আমরাই একমাত্র আছি ময়দানে, আর কেউ নেই। আমাদের সমস্যা কি হয়ে গেছে জানেন তো? মুশকিলটা হচ্ছে যে ধর্মগ্রন্থ মাথায় নিয়ে শুয়ে যে রাজনৈতিক কর্মীরা থাকেন, তাদের ভেতরে সুপ্ত ধর্মীয় বিশ্বাসগুলো উঠে আসে। একটা ছোট্ট যোগ করে দিই এইখানেই, পশ্চিমবঙ্গের যে সচেতন নাগরিক বলা হতো, সেই সচেতন নাগরিকদের এরকম অসচেতন বলবো না কি অবস্থা? কোনো সময় এই প্রবল প্রচারে মিডিয়ার কিছু ভূমিকাও নেতিবাচক ছিল, এ নিয়ে কোনো সংশয় নেই, এবং এখনও আছে। যার ফলে মানুষের মাঝখানে যারা আমাদের কিছু সাধারণ সমর্থক, যারা অতটা সচেতনভাবে রাজনৈতিক ভূমিকা পালন করতে পারেন না ভোটের সময় প্রচারটুকু ছাড়া, তাদের মনেও কিছু প্রশ্ন দেখা দেয়, যে প্রশ্নগুলো তারা পরে অভিজ্ঞতায় বুঝেছেন যে আদৌ কোনো লাভ হয়নি। আপনি ভাবুন, প্রতিবারই 5টা নির্বাচন হয়েছে এই 1914 পর থেকে, 5টা নির্বাচনে কোনোবারই তৃণমূলকে বিজেপি পরাস্ত করতে পারেনি। প্রতি মুহূর্তে তারা ভেবেছেন যে তৃণমূলকে বিজেপি হারিয়ে দেবে, প্রতি মুহূর্তে তারা ভেবেছেন তৃণমূলকে বিজেপি হারিয়ে দেবে। তারপর দেখছেন যে না, কোথাও কিছু হচ্ছে না, আমাকে দুর্নীতির মোকাবিলাটা বিজেপি ভালোভাবে করতে পারছে না। আচ্ছা, আমি খুব স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তারা কি সন্তুষ্ট হয়েছেন? পশ্চিমবাংলায় অভিষেক ব্যানার্জি ধরা পড়েছেন না? চাকরি চুরির দুর্নীতির যারা প্রথম দিকে ছিল, 2016 থেকে তো মামলা চলছে, সেই চলা মামলায় যারা অপরাধী সাব্যস্ত হয়েছে, কেন্দ্রীয়ভাবে তাদেরকে মাথাগুলোকে ধরা হয়েছে। কালীঘাটের কাকুর গলা মেলাতে এত দেরি হচ্ছিল কেন? আমরা ছাড়া আর এই পেছনে যে হিন্দুত্ববাদী রাজনীতিটা যে আসলে দুর্নীতি চাপা দেওয়া রাজনীতি, আর কে বলেছে? আমরা ছাড়া কেউ বলেনি। শুভেন্দু অধিকারী তো বলেছেন আমরা এলে সব চাকরি। শুভেন্দু অধিকারী তো নিজে চাকরি বিক্রির সঙ্গে যুক্ত। 3টে জেলার দায়িত্বে উনি ছিলেন। সবচেয়ে বেশি চাকরি বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, প্রায় 1,500। তারা কোথায় কাকে টাকা দিয়েছিলেন সবই তো রয়েছে তথ্য, সেগুলো আনা হচ্ছে না। এই হিন্দুত্ববাদী রাজনীতি আটকে দিচ্ছে। যারা ভাবছে যে হিন্দুদের বাঁচাবার জন্য বিজেপি রাজনীতি, আদৌ তা না। তৃণমূলকে বাঁচাবার ছাড়া এই পশ্চিমবাংলায় বিজেপির আর কোনো উদ্দেশ্য নেই। RSS এর প্রধান বলে দিয়েছেন, মোহন ভাগবত বলে দিয়েছেন, 10 বছর তৃণমূল থাকুক ক্ষতি নেই, বামপন্থীরা যেন না উঠে আসে। এই বামপন্থীদের না উঠে আসার কাজটা বিজেপি করছে। এর বিষয়ে এর বাইরে বিজেপির কোনো ভূমিকা নেই। শুভেন্দু অধিকারী হঠাৎ করে সবকা সাথ সবকা বিকাশের বিরোধিতা করছেন, নরেন্দ্র মোদী কিছু বলছেন না। এটা কি আপনার মনে হচ্ছে কোনো সমীকরণ নেই? আমরা ছাড়া বাজারে এই মুহূর্তে সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতিতে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এটা আমরা নির্দিষ্টভাবে বলছি। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বামপন্থীরা ছাড়া এই মুহূর্তে লড়াই কেউ করতে পারছে না আদর্শগতভাবে। বাকিদের লড়াইটা কিছু কিছু কৌশলগতভাবে, কিন্তু আমরা ছাড়া এই ধর্মনিরপেক্ষ রাজনীতির নিয়ে ধ্বজা নিয়ে কথা বলার কেউ নেই এই মুহূর্তে। 20 তারিখের ব্রিগেডে কি হবে? 20 তারিখের ব্রিগেড তো ব্রিগেড, 20 তারিখের ব্রিগেডে এই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো বড় সংগঠিত পার্টি নয়, গণসংগঠনের ডাকে ব্রিগেড। এটা একটা পরীক্ষা। যারা মঞ্চে উঠবেন তাদের মধ্যে একমাত্র আমাদের পার্টির রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম ছাড়া চেনা বক্তার মুখ কেউ নেই। যারা আছেন তারা সবাই আমাদের পার্টির নেতা। এবং আপনি খেয়াল করবেন, একটা বাড়তি সেন্টিমেন্ট কাজ করেছে। এই প্রথম একজন মহিলা কমরেড উঠছেন বক্তব্য রাখতে গণসংগঠনের পক্ষ থেকে। তিনি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছিলেন, তার শাড়ি খুলে নেওয়া হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের সময়। আপনি ভেবে দেখবেন, সেরকম একজন অ্যাসল্টেড কমরেড উঠেছেন। একজন উঠেছেন যিনি বিনা বিচারে আটক ছিলেন 2 সপ্তাহ, কমরেড নিরাপদ সর্দার। আমাদের তো বাড়তি সেন্টিমেন্ট কাজ করছে। খেটে খাওয়া মানুষ ঢল নামবে 20 তারিখ, আপনি মিলিয়ে নেবেন। আপনিও তো থাকবেন, বুম নিয়ে ক্যামেরা নিয়ে দেখবেন, মিলিয়ে নেবেন। এবার নজিরবিহীন ব্রিগেড হবে। অসংখ্য ধন্যবাদ চয়নদাকে, রাই বাংলাকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার।